মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক কষ্টকর। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই চিঠিটা যে লিখেছিল তার নাম আনাস, একজন কিশোর ছিল। তবে কেন আনাস জীবন দিয়েছিল? তার আদর্শ কি ছিল? সে কি ক্ষমতার হস্তান্তরের জন্য জীবন দিয়েছিল? ক্ষমতার হস্তান্তরের জীবন দেয় নাই। শুধু রেজিম চেঞ্জের জন্য আনাস এমন চিঠি লিখে রেখে সত্যি সত্যি শহীদ হয়ে যায় নাই। সে বলেছিল তার ভাইদের কথা, যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন দিচ্ছে। তার মানে আনাসের কাছে জীবন দেওয়ার অর্থ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি একটি আদর্শ রাষ্ট্র গঠন করে জীবন দিতে চেয়েছিল। তার মানে সেই আদর্শ রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করাটাই আনাসের ওই কিশোর বয়সে তার মনে হয়েছিল এটার জন্যই বোধহয় জীবনের সর্বোচ্চ ত্যাগটা করা যেতে পারে। আমরা বোধহয় সেখান থেকে অনেক দূর সরে এসেছি মাত্র 14 মাসের মধ্যে। এটা দুর্ভাগ্যজনক। আমরা অনেক সময় বিতর্ক করি। আজকেও শুনছিলাম বক্তারা বলছিলেন এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন। এটা নিয়ে কিন্তু প্রায় এটা নিয়ে বিতর্ক হয়। বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না। কেন বলতে চান না আমি জানি না। বিপ্লবে কেন তাদের এরকম হয় সেটাও আমি ঠিক বুঝি না। এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চায় না। কারণ বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়। এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায়। এই জন্যই তারা এটাকে বিপ্লব বলতে চায় না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এটা কি বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল না আন্দোলন ছিল। আমি দুদিন আগে কুমিল্লা গেছিলাম। কুমিল্লাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুমিল্লাতে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য একটা সম্মাননার অনুষ্ঠান ছিল, শহীদ, আহত এবং জুলাই যোদ্ধাদের জন্য। আপনারা জানেন কতজন শহীদ পরিবার সেখানে এসেছিলেন? যারা শুধু কুমিল্লা 39 জন। আমি এই সংখ্যাটা এজন্য বলছি আপনাদের বোঝার জন্য যে কুমিল্লার মতো জায়গায় 39 জন শহীদ পরিবার শুধু এসেছিলেন এই সম্মাননা অনুষ্ঠানে। এবং কতজন শহীদ হয়েছেন তার পুরো সংখ্যাটা আমার জানা নাই। তার মানে সারা দেশে কি পরিমাণে বিস্তৃত হয়েছিল এই বিপ্লব। এমন সারা দেশব্যাপী বিপ্লব আমরা কি আর কখনো দেখতে পেয়েছি? শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম 1971 সাল ছাড়া এই গত 54 বছরের ইতিহাসে কোথায় শহীদ হয় না। আমরা আবু সাইদের কথা বলি, আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে। আমরা ওয়াসিমের কথা বলি, ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়েছে। আমি 39 জনের কথা বললাম, তারা কুমিল্লায় শহীদ হয়েছে। আমরা মুগ্ধের কথা বলি, তারা উত্তরায় শহীদ হয়েছে। একটু আগে আমরা যাত্রাবাড়ির কথা বলছিলাম, উত্তরার কথা বলছিলাম। এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আমরা কাকে বলবো? তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না তাদেরকে মানে সঠিক পথে আনার রাস্তা বোধ হয় আমাদের জানা নেই। সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন? এই সরকারই তো বুঝলো না যে এটা বিপ্লব। এই সরকার বিতর্ক করে, এটা কিসের সরকার? তারা একটা কাগজের মধ্যে কি একটা 106 ধারার কাগজের মধ্যে তাদের লেজিটিমেসি খুঁজতে যায়। এই লেজিটিমেসি কি 106 ধারার ওই কাগজটার মধ্যে, নাকি এই লেজিটিমেসি এই বিপ্লবের শহীদদের রক্তদানের মধ্যে দিয়ে? এই লেজিটিমেসি আনাসের চিঠি আমার কাছে ওই 106 ধারার ওই কাগজের চেয়ে
আনাসের এই চিঠি অনেক গুরুত্বপূর্ণ। আনাসের এই চিঠি এই সরকারকে লেজিটিমেসি দিয়েছে, কিন্তু এই সরকার এই চিঠিও ভুলে গেছে এবং তারা লেজিটিমেসির আসল জায়গাটা তারা ধরতে পারে নাই। এই জন্যই গত 14 মাসের আমাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা ধরতে না পারা। এবং কারা পারেন নাই? যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই। ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না, বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ, আপনারা ভুলে যাবেন না। বিকজ দে আর দ্য পার্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্ট মানে শুধু যমুনাতে প্রফেসর ইউনূস বসে থাকেন, উনি শুধু এস্টাবলিশমেন্ট না, এই বড় বড় রাজনৈতিক দলগুলোর যারা প্রধান ব্যক্তি তারাও এস্টাবলিশমেন্ট। তারা এই বিপ্লবকে কোনোদিন স্বীকার করতে চাইলেন না। এটা দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য। আমরা একটা স্লোগানের কথা বলছি আজকে, প্রধানত জনতা না ক্ষমতা। আর একটা স্লোগান আমরা বোধহয় ভুলে গেছি, আজকে বলি নাই, ভুলে যাই নাই, কিন্তু আজকে বলা হয় নাই। আমরা আর একটা বলেছিলাম তার সাথে, সেদিন দিল্লি না ঢাকা। আমরা ভুলে গেছি না? আজকে কিন্তু আমরা একবারও বলি নাই দিল্লি না ঢাকা। আর মানে এই বিপ্লব, আমি তো মনে করেছিলাম এই বিপ্লবের সাথে এই প্রশ্নগুলোর নিষ্পত্তি হয়ে গেছে। আমাদের আনাস, আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধরা, আমাদের ওয়াসিমরা, তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকাই সব, দিল্লি আর আমাদের উপরে চোখ রাখাতে পারবে না। আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে, ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার কাছে না, যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে। সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে, এটা আমাদের বোঝা উচিত। আপনাদেরকে একটা কথা বলি, গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না। একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল, বাকি 5 বছর আর কোনো খবর নাই, বাকি 5 বছর জনগণের আর কোনো অধিকার নাই। এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে। কারণ শেখ হাসিনা 2008 সালে, আমি এটাকে অবশ্য একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি, ইংরেজিতে আমি বলি স্টেট ম্যানেজড ইলেকশন। কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা দিয়েছি, আজকে আর আমি ব্যাখ্যা দিতে চাই না। অনেকবার লিখেছি যে এটা নির্বাচনের প্রায় 1 বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে 2008 সালে কে জিততে যাচ্ছে। তো এরকম একটা স্টেজ ম্যানেজড ইলেকশনের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি একটা ভয়ানক ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে। এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল আমরা হিটলারের মধ্য দিয়ে কিন্তু দেখেছিলাম। হিটলারও কিন্তু প্রথমে ক্ষমতায় এসেছিলেন, ইলেকশনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিলেন। কাজে আমাদের মনে রাখতে হবে যে একদিনের গণতন্ত্র আমরা মানি না, এটা আমাদেরকে বলতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, এই যে রাজনীতির মধ্যে একদিনের গণতন্ত্রের কারণে কি হয় জানেন? যে কোনো মূল্যে আমরা নির্বাচনে জিততে চাই। এই যে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে প্রফেসর ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছে, দেখলাম না? প্রধান 3টে শক্তিতে এখন আমরা বলি রাজনৈতিক শক্তি, বিএনপি, জামাত এবং এনসিপি, তাই তো বলি আমরা। তো এরা বিভিন্ন মিটিং করছেন গত কয়েকদিন ধরে। মিটিং এর উদ্দেশ্যটা কি? এটা খুব ইন্টারেস্টিং। মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে, এটা তাদের মিটিং এর উদ্দেশ্য। তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে, কমিশনার কে থাকবে, এসপি কে থাকবে ইলেকশনের সময়। এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন প্রকারে উপায়ে আমি জয়লাভ করবো। তাহলে এই গণতন্ত্রের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে এই বিপ্লব অব্যাহত রাখতে হবে। কে বলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে? বিপ্লব চলমান, বিপ্লব কোনোদিন শেষ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে।
আর একটা রাজনীতিবিদরা প্রায় বলেন, এর মধ্যে দিয়ে আপনারা রাজনীতিবিদদের চরিত্র বুঝতে পারবেন। কি বলেন? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এটা শোনেন না আপনারা? প্রায় প্রত্যেক রাজনীতিবিদ বেশ গর্বের সাথে বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে না। এবং আমি অবাক হয়ে যাই যে রাজনীতিবিদদের এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না। এটা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন, যারা বলেন এবং সব রাজনীতিবিদ বলেন, প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোনো মূল্য নাই, তার কাছে ন্যায় নীতির কোনো মূল্য নাই। কারণ শেষ কথা বলে কিছু নাই। আজকে যাকে গালি দেবে, কালকে তার সাথে গলাগলি করবে, কারণ শেষ কথা বলে কিছু নাই। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রধান শক্তি তিন দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে তিন দলে। আবার যখন ঐক্য হয়ে যাবে তখন দেখবেন এগুলো সব ভুলে গেছে, সবাই সবার সাথে গলাগলি করছে। এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের মুক্তি দরকার। সুতরাং আমার বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না। আমি আসলে এসব অনুষ্ঠানে শুনতে আসি, আমার বয়স হয়ে গেছে, এখন শুনতে ভালো লাগে বলার চেয়ে। কারণ আমি নতুন প্রজন্মের চিন্তাটা শুনতে চাই, তাদের আকাঙ্ক্ষা জানতে চাই। তো সুতরাং আমি সর্বশেষ কথা যেটা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হলো নির্বাচন তো একটা আসছে, 3.5 মাস পরে একটা নির্বাচন হয়ে যাবে। কিন্তু জুলাই যোদ্ধাদের আমি বলবো, আপনাদের যুদ্ধ শেষ হয় নাই। নির্বাচনের পরেও যারাই জিতুক না কেন, নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ চলমান রাখতে হবে। কারণ নির্বাচনের পরেই যে সবাই গণতান্ত্রিক তারা মেনে নেবেন, তারা ভিন্ন মত মেনে নেবেন, তারা সমালোচনা মেনে নেবেন, এরকম ভাববেন না। এখানে মিডিয়ার অনেক আমার সহকর্মীরা আছেন, আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। গত 15 বছর বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ শেখ হাসিনাকে পোষণ করেছে। বাংলাদেশের বড় বড় সম্পাদকরা নির্লজ্জ ভাবে তেলবাজি করেছে, দালালি করেছে তার সংবাদ সম্মেলনের নামে। এই একই জিনিস আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে, এটার জন্য প্রস্তুত থাকেন। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেভাবে শেখ হাসিনার আমলে ভিন্ন মতাবলম্বীদের বিভিন্ন জুলুমের মোকাবেলা করতে হয়েছে, আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রস্তুত যে আগামী সরকারের সময়ও ভিন্ন মতাবলম্বীদের এভাবেই লড়াই করে যেতে হবে, যদি আপনি মাথা উঁচু করে থাকতে চান। আর যদি সারেন্ডার করেন এস্টাবলিশমেন্টের কাছে, তাহলে ভিন্ন আলোচনা। সুতরাং যে বিপ্লব 2024 সালে আমাদের শুরু হয়েছে, সেই বিপ্লব ফেব্রুয়ারি মাসের, ধারণা করছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, শুধু ধারণা না, আমি আশাবাদী সেই নির্বাচনের পরেও আমাদের লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এবং আনাসের চিঠিটা আমি যে পড়লাম, যে আদর্শের কারণে আনাস এরকম একটি চিঠি নিয়ে লিখে শহীদ হয়েছিল, 16 বছর বয়স ছিল বোধহয় বাচ্চাটা, 16 বছর বয়সে শহীদ হয়েছিল। সেই আনাসের স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। এবং সেই আশা করি আমি বিশেষত আজকে এখানে যারা তরুণ নেতারা আছেন তাদের কাছ থেকে, আর আমাদের মতো আমরা যারা বয়সের ভারে দুর্বল হয়ে যাচ্ছি, এটুকু অন্তত আমার পক্ষ থেকে বলতে পারি, আপনাদের সেই লড়াইতে আমি আগের মতোই সহগামী থাকবো ইনশাআল্লাহ।